আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি চমৎকার ছোট গল্প ছোট বকুলপুরের যাত্রী এই গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই সংক্ষিপ্তভাবে এই গল্পের মূল বিষয়বস্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে, তাহলে এই গল্পের মূল কাঠামো এবং ঘটনা প্রবাহ তোমরা খুব সহজেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা ছোট বকুলপুরের যাত্রী এই গল্পটির লেখক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো দেখো, ছোট বকুলপুরের যাত্রী এই গল্পটির লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তিনি জন্মগ্রহণ করেন 1908 সালের 19শে মে। তিনি জন্মগ্রহণ করেন 1908 সালে 19শে মে এবং তিনি মৃত্যুবরণ করেন 1956 সালে 3 ডিসেম্বর। এগুলো কিন্তু মনে রাখবে তোমরা, কারণ সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। 1908 সালে 19শে মে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং 1956 সালের 3 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তো এই ছোট বকুলপুরের যাত্রী এই গল্পটি রচনা করেছেন মূলত যে প্রেক্ষাপটের আলোকে এই গল্পটি রচিত হয়েছে তা হলো ত্যাগবাগা আন্দোলন। তো তোমরা যারা জানো না ত্যাগবাগা আন্দোলন কি, তারা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে ত্যাগবাগা আন্দোলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, ত্যাগবাগা আন্দোলনের প্রেক্ষাপটে এই গল্পটি রচিত। আমরা জানি এই গল্পে মূলত জমিদার শ্রেণীর লোকেরা যে কৃষক শ্রেণীর লোকেদের উপর যে নির্যাতন চালিয়েছিল তারই একটি দৃশ্য লেখক এই গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো ছোট বকুলপুরের যাত্রীর গল্পটি নিয়ে আমরা আলোচনা করি। তো এই গল্পের মূল চরিত্র আমরা দেখতে পাই তিনজন। দিবাকর, যে নির্ভীক, তার মধ্যে কোনো ভয় নেই এবং স্পষ্টভাষী, এবং তার স্ত্রী হচ্ছে আন্না এবং তাদের একটি ছোট্ট শিশু সন্তান আছে। আর এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে গগন, যে কিনা গারোয়ান। তার একটি গরুর গাড়ি আছে, সে গরুর গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করে এবং সে একটু বাচাল প্রকৃতির, অর্থাৎ সে বেশি কথা বলে। এই গল্পটা শুরু হয় স্টেশন থেকে এবং শেষ হয় ছোট বকুলপুরের প্রবেশ মুখে। তো এখানে আমরা একটু ঘটনা প্রবাহটা একটু লক্ষ্য করি। চলো, প্রথমে আমরা দেখতে পাই যে দিবাকর এবং আন্না তাদের ছোট্ট শিশুটিকে নিয়ে স্টেশনে নামে। তারা স্টেশনে যখন নামে তখন দেখে যে এই স্টেশন জনশূন্য হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। লোকজন রেল থেকে বা গাড়ি থেকে নামার পর তারা আর দেরি করছে না, তারা স্টেশন ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে বা তারা চলে যাচ্ছে। কারণ এই শ্টেশনে গতকাল, অর্থাৎ যেদিন তারা স্টেশনে উপস্থিত হয়েছে তার আগের দিন এখানে তিনজন শ্রমিক নেতাকে যখন পুলিশ ধরে নিতে চায় তখন শ্রমিকরা তাদেরকে পুলিশদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তখন পুলিশরা গুলি চালায়। ফলে সেখানে রক্তারক্তির একটি ঘটনা ঘটে। তাই মানুষের ভিতরে আতঙ্ক, তারা স্টেশন ছেড়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে বা তারা স্টেশন ছেড়ে দিচ্ছে। তো এক্ষেত্রে যখন দিবাকর এবং আন্না সামনের দিকে এগিয়ে যায় তখন বাবু মতো তিনজন লোক সিগারেট টানতে টানতে তাদের সামনে এসে উপস্থিত হয় এবং তারা তাদের কাছে টিকিট চায়। তখন দিবাকর তার পকেট থেকে 2টি টিকিট বের করে তাদেরকে দেখায়। তখন তারা জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাবে। তখন দিবাকর তাদেরকে স্পষ্ট ভাষায় বলে তারা ছোট বকুলপুরে যাবে। এই কথাটা শুনে সেই বাবু মতো তিনজন লোক অবাক হয়ে যায়। তখন তারা বলে যে খবর, তোমরা কি ছোট বকুলপুরের অবস্থা সম্পর্কে কি তোমরা জানো? তখন এক্ষেত্রে আমরা দেখতে পাই যে দিবাকর স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দেয় যে খবর জেনেই এসেছি বাবু, আত্মীয় কুটুম আছে, সেটা খবর নিতে এসেছি, তারা বেঁচে আছে না শহীদ হয়েছে বা স্বাধীন হয়েছে। তো এই কথাটা কিন্তু বলে দিবাকর কি বলে যে খবর জেনেই এসেছি, আত্মীয় কুটুম আছে,
খবর নিতে এসেছি তারা বেঁচে আছে নাকি স্বাধীন হয়েছে। তো এরকম চটাং চটাং কথা শুনে সেই তিনজন বাবুমতো লোক অবাক হয় এবং তার পথ ছেড়ে দেয়। তখন দিবাকর এবং আন্না গাড়ির খুঁজে তারা সামনের দিকে এগিয়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটা দিক এক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে দিবাকরের গাড়িতে ওঠার সামর্থ্য নেই, কিন্তু আজ সে গাড়ি সন্ধান করছে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কারণ এক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখবে, সে আন্নার রূপোর গয়নাগুলো বন্ধক রেখেছিল এবং সেই টাকায় সে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছে। তো এক্ষেত্রে মনে রাখবে সে কি বন্ধক রেখেছিল? আন্নার রূপোর গয়না। তো সে গাড়ির সন্ধান করতে থাকে, কিন্তু কেউ ছোট বকুলপুরে যেতে রাজি হয় না। শেষমেশ আন্নার অনুরোধে গগন যেতে রাজি হয়, কিন্তু সে প্রথমে শর্ত দেয় যে সে শুধুমাত্র তাদেরকে কমলতলা পর্যন্ত নিয়ে যাবে, তারপর আর সে যাবে না। কমলতলা থেকে ছোট বকুলপুরের দূরত্ব প্রায় হচ্ছে 1/2 মাইলের মতো। তো তোমরা এই তথ্যটা মনে রাখবে, কমলতলা থেকে ছোট বকুলপুরের দূরত্ব হচ্ছে 1/2 মাইলের মতো। তো প্রথমত গগন তাদেরকে কমলতলা পর্যন্ত নিয়ে যেতে চায়। তো তারা পথে যেতে যেতে গগনের কাছ থেকে ছোট বকুলপুর সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নেয়। দিবাকর এবং আন্না খবর পেয়েছিল যে জমিদাররা ছোট বকুলপুরের গৃহস্থদের উপর মারাত্মক অত্যাচার চালিয়েছে, কিন্তু গগন তাদেরকে ভিন্ন একটি খবর জানায় যে প্রথম দিকে গৃহস্থরা মার খেলো, এখন তারা একজোট হয়েছে। ফলে জমিদাররা এবং গোসাইরা সেই গ্রামে 2 ডজন রাইফেল ছাড়া প্রবেশ করতেও ভয় পায়। এরকম আমরা কিন্তু গগনের মুখ থেকে একটি তথ্য পাই। তো এটা ছিল দিবাকর এবং আন্নার জন্য একটি নতুন খবর। তো যখন গগন কমলতলা এসে পৌঁছায়, তখন আন্নার কোলে শিশু সন্তান দেখে তার মায়া হয়, তাই সে পরবর্তীতে রাজি হয় যে তাদেরকে নিয়ে ছোট বকুলপুরেই ছেড়ে দিয়ে আসবে। তো তারা যখন ছোট বকুলপুরের প্রবেশ মুখে এসে উপস্থিত হয়, তখন কিছু সংখ্যক বিদ্রোহীরা তাদের পথ আটকায় এবং এক্ষেত্রে তাদেরকে এই রাতের বেলা ছোট বকুলপুরে আসার কারণ কি, সেই বিষয়টা তাদের কাছ থেকে জানতে চায়। তখন দিবাকর তাদেরকে স্পষ্ট ভাষায় সব কিছুর উত্তর দেয় বা তাদেরকে জানায় সে কি কারণে এবং কেন এই ছোট বকুলপুরে এসেছে। আমরা জানি ছোট বকুলপুরে দিবাকরের শ্বশুর বাড়ি। আন্নার পিতামাতা ছোট বকুলপুরে থাকে, তাই সে এখানে এসেছে এই গ্যাঞ্জামের সময় তার বাবা মা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য। তো এক্ষেত্রে যে দিবাকর যে উত্তরটা দেয় সেটা সেই বিদ্রোহীদের পছন্দ হয় না এবং দিবাকরের সামনে তারা যে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে হুমকি দামকি দিচ্ছে, এতে করে দিবাকরের চোখে মুখে কোনো ভয় ফুটে ওঠে না। এতে করে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তখন আন্না তাদেরকে বলে যে তোমরা গ্রামের কিছু সংখ্যক লোককে ডাক দাও, তারা আমাকে চিনবে, আমি গ্রামেরই মেয়ে। কিন্তু তাতেও তারা তাদের কথা বিশ্বাস করে না। তখন তারা দিবাকর এবং আন্নার যে লাগেজ ছিল সেগুলো চেক করতে টেনে ইস্ত্রে নামানোর সময় দেখা যায় যে দিবাকরের হাতে যে একটি মাটির হাড়ি ছিল, সেখানে সে শিং মাছ কিনে নিয়েছিল আন্নার জন্য, কারণ আন্না একটু অসুস্থ ছিল। তার পথ্য হিসেবে সে শিং মাছ সেই হাঁড়িতে করে নিয়ে এসেছিল। সে হাঁড়িটা ভেঙে যায় এবং 6-7টা শিং মাছ মাটিতে হামাগুড়ি দেয়। পরবর্তীতে তারা তাদের কথা বিশ্বাস করে না, তারা তাদের মাল সামানগুলো চেক করতে থাকে এবং এক সময় তারা টেনে হিঁচড়ে দিবাকরকে গরুর গাড়ি থেকে নামায় এবং তার শরীর চেক করে সে দিবাকরের পকেটে কাগজে মোড়ানো পান পায়। তো তাদের মধ্যে যে বিদ্রোহী লোকদের ভিতরে 3 জন দিবাকরের পকেটে থাকা 3টি পান মুখে পুরে নেয় এবং হারিকেনের আলোতে তারা দেখতে পায় যে পান যে কাগজে মোড়ানো ছিল সেই মোড়ানো কাগজে লেখা ছিল ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি। এই লেখাটা দেখে তারা কারেন্টের শক খাওয়ার মতো অবাক হয়। তখন তারা দিবাকরকে বলে তার আসল পরিচয় দিতে। দিবাকর তখন আন্নার মুখের দিকে তাকিয়ে থাকে। এইভাবেই কিন্তু গল্পের যে মূল কাঠামো বা আলোচনার যে প্রেক্ষাপট সেটা কিন্তু শেষ হয়।
তো এটা ছিল যে কাগজটা দিয়ে পান মুড়ানো ছিল, সেটা চুন এবং পানের কষে বিকৃত হয়ে গেলেও সেটা পরা যাচ্ছিল এবং এটা পরে সেই বিদ্রোহীরা খুবই চমকিত হয় এবং তারা এটাকে ইশতেহার বলে মেনে নেয় এবং তারা জানতে চায় এটা দিবাকর কোথায় পেয়েছে এবং দিবাকরকে তার আসল পরিচয় দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তো এই ছিল ছোট বকুলপুর গল্পের কাহিনী কাঠামো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।